আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দ্বাদশ অধ্যায় রাজশাহী বোর্ড ২০২৫ এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা হচ্ছে কি উদ্দীপকটা একটু দেখি যে উদ্দীপকে কি বলতেছে। আচ্ছা, দেখো যে ভূমিহীন সকিনা বেগম একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেলাই মেশিন কিনে দর্জির কাজ শুরু করে। তো কয়েক মাসের মধ্যেই তার আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তো অপরদিকে জনাব বশির একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি বিদেশি ক্রেতাদের সঙ্গে বলতেছে একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করেন। তিনি তার কর্মচারীদের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে কি বেতন প্রদান করেন। এখন বলতেছে ক নম্বর কোশ্চেন যে সরকারি অর্থব্যবস্থা কাকে বলে। খ নম্বর কিভাবে সরকারের আয় বৃদ্ধি করা যায়। এরপর গ নম্বর কোশ্চেন বলছে যে জনাব যে সকিনা কি বলতেছে যে সকিনা বেগম যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে তা ব্যাখ্যা করো। এখন ভূমিহীন সকিনা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়েছে। এখন দেখো সে বিনা জামানতে ঋণ নিয়েছে, তার মানে অবশ্যই সে হচ্ছে কি যে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছে, মানে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে। এরপরে বলতেছে ঘ নম্বর যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে বশির সাহেবের লেনদেনকৃত আর্থিক প্রতিষ্ঠানটির ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, অর্থনীতিকে সচল রাখতে বলতেছে অপরদিকে জনাব রশিদ একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি বিদেশি ক্রেতাদের সঙ্গে একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কি লেনদেন করে। তো বিদেশি প্রতিষ্ঠানে দেখো একমাত্র বাইরের দেশের প্রতিষ্ঠানের সাথে কি ঋণ লেনদেন করে থাকেন। বলতেছে তিনি এবং কর্মচারীদের প্রতিষ্ঠানের মাধ্যমে বেতন প্রদান করে, তার মানে তিনি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কি ঋণ প্রদান করে থাকেন এবং কি প্রতিষ্ঠানের বেতন প্রদান করে থাকে। এখন অর্থনীতিতে কি বলতেছে যে অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠানে কি ভূমিকা রয়েছে। এখন কি এই ভূমিকাটা মূল্যায়ন করতে বলতেছে। তো আমরা হচ্ছে কি ক নম্বর প্রশ্নটা একটু দেখি যে সরকারি অর্থব্যবস্থা কাকে বলে। আচ্ছা, বলতেছে যে সরকারি অর্থব্যবস্থা বলতেছে যে অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। তো আমরা জানি যে সরকারি যে বিভিন্ন শাখায় এই শাখায় কি করে থাকে আয় এবং ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা থাকে। আচ্ছা, এটাকে আমরা বলতেছি অর্থব্যবস্থা। এবং খ নম্বর কোশ্চেনটা যে কিভাবে সরকারের আয় বৃদ্ধি করা যায়। আচ্ছা, একটা দেশের সরকারের আয় কিভাবে বৃদ্ধি করা যায়। তো দেখো যে সরকারের আয় বৃদ্ধি করার অনেকগুলো উপায় আছে। একটা আছে কর রাজস্ব আছে, একটা কি কর বহির্ভূত রাজস্ব আছে। বাংলাদেশ সরকারের আয়ের অনেকগুলো উৎস আছে। তো বলতেছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস বৃদ্ধি পেলে সরকারি আয় বাড়বে। কি বাড়বে? সরকারি আয় বাড়বে। নিম্নে পদক্ষেপগুলোর মাধ্যমে সরকারি আয় বৃদ্ধি করা যায়। তো কর রাজস্ব বৃদ্ধি। এখন দেখো যে নিয়মিত সঠিকভাবে কর সংগ্রহের মাধ্যমে সরকারের আয় বৃদ্ধি সম্ভব। এখন দেখো যে এই কর রাজস্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে কি কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তো কর রাজস্বের মধ্যে আছে বাণিজ্য শুল্ক আছে, মূল্য সংযোজন কর আছে, তারপরে আয়কর আছে, তারপরে কি আছে আবগারি শুল্ক আছে, তারপরে আছে সম্পর্ক শুল্ক আছে, বিভিন্ন শুল্ক আছে। তো দেখো বিভিন্নভাবে কি এই সরকার আয় করে থাকে। তো নিয়মিতভাবে যদি এবং সঠিকভাবে যদি এই করগুলো সংগ্রহ করে তাহলে কি এই সরকারের আয় বৃদ্ধি পাবে। এরপরে বলতেছে যে অনুৎপাদনশীল ব্যয় হ্রাস করা। দেখো যে অনুৎপাদনশীল বলতেছে যেসব খাতে ব্যয় করলে সরকারি কোনো উৎপাদন বা আয় হয় না সেসব খাতে ব্যয় কমিয়ে আনা। তো কি এটা করলে দেখো যে সেখানে কি অর্থ শুধু ব্যয় হচ্ছে, সেখানে কোনো লাভ হচ্ছে না, তার জন্য কি করতে হবে সেখানে ব্যয় কমিয়ে আনতে হবে। এরপরে বলতেছে শর্তযুক্ত ঋণ গ্রহণ। কি শর্তযুক্ত ঋণ গ্রহণ? এমন ঋণ গ্রহণ করা যা দেশের উন্নয়নের জন্য কি দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা যায়। কি বলতেছে? এমন ঋণ গ্রহণ করা যা দেশের উন্নয়নের জন্য কি ব্যবহার করা যায়। এখন দেখো যে আমাদের দেশে মেট্রো রেল পদ্মা সেতু নির্মাণের জন্য কি এই শর্তযুক্ত ঋণ গ্রহণ করেছে বাইরের দেশ থেকে, IMF ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তো কিসের জন্য? কি আমাদের দেশের উন্নয়নের কাজে লাগছে এটা। তো এভাবে কি দেশের কি যে সরকারের আয় বাড়ানো যায়। এরপরে বলতেছে যে সামাজিক নিরাপত্তামূলক খাতে ব্যয় বৃদ্ধি। তো এটি দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা করে। কি করে? এটি দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা করে এবং মূল্য সংযোজন কর বৃদ্ধি। এখন দেখো যৌক্তিক হারে ভ্যাট আরোপ করে সরকারের আয় বাড়ানো যায়। এখন কি যে সরকারের শুধু ভ্যাট আরোপ করে সরকারের আয় বাড়ানো যায় কিন্তু মানুষের ক্ষতি হয়। ঠিক আছে, দেখো মূল্য সংযোজন কর অতিরিক্ত বাড়ানোর ফলে। এখন গ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, বলতেছে সকিনা বেগম যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে তা ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, সকিনা বেগম দেখো যে উদ্দীপকে সকিনা বেগম কি যে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেলাই মেশিন কিনে দর্জির কাজ শুরু করেন। কয়েক মাসের মধ্যেই তার আর্থিক অবস্থা কি হয় পরিবর্তন হয়। এখন দেখো যে তার কিছুই অবস্থা ছিল না, তিনি যে ঋণ নিয়েছেন সেই ঋণের পক্ষে কি বলতেছে যে তিনি কোনো জামানত ছাড়াই কি ঋণটা পেয়েছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে। তো আমরা দেখি যে সকিনা বেগম যে প্রতিষ্ঠান ঋণ নিয়েছে সেটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। কি? তো গ্রামীণ ব্যাংক হচ্ছে কি দেখো মূলত বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যা মূলত গ্রামের ভূমিহীন নারী ও পুরুষদের কি অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। এখন দেখো যাদের কি কোনো কিছুই নাই
তো কি ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যাংক কি করে থাকে যে তুমি যত টাকা ঋণ নিবা তোর কি দেখো একটা সমপরিমাণ অথবা কি তার চেয়ে কি কম পরিমাণ কোনো কিছু জমির দলিল এখানে রাখে, বন্ধক রাখে, মানে জামানত রাখে। তো জামানত রাখে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে ব্যাংক দেখো যে যেমন বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আছে গ্রামীণ ব্যাংক। তো এই গ্রামীণ ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অর্থকেই রাখে না, বন্ধক রাখে না অথবা কি জামানত রাখে না। তো ভূমিহীন এবং নারী পুরুষদের মধ্যে কি আর্থিক উন্নয়ন সহায়তা করে থাকে। বলতেছে এটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবে সমাধিক পরিচিত। এছাড়াও গ্রামীণ ব্যাংক বিনা জামানতে দারিদ্র জনগোষ্ঠীকে কি ঋণ প্রদান করে, যা সাধারণ ব্যাংকগুলোতে দেখা যায় না। কি সাধারণত ব্যাংকগুলোতে দেখা যায় না। এখন দেখো অন্য অন্য বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে, বাংলাদেশে যত বাণিজ্যিক ব্যাংক আছে এবং যত হচ্ছে কি যে বেসরকারি যত ব্যাংকগুলো আছে, প্রত্যেকটা ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কি সমপরিমাণ জিনিস কি রাখে, জামানত রাখে, মানে কি কিছু না কিছু জামানত রাখে। তো এর মূল দেখো যে কিন্তু এই ব্যাংকগুলো কোনো ধরনের কি জামানত রাখে না। বলতেছে এর মূল লক্ষ্য হলো কি গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কি যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং মহাজনদের শোষণ থেকে তাদের কি রক্ষা করা। আচ্ছা, উদ্দীপকে ভূমিহীন সকিনা বেগম একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা ঋণ নিয়ে সেলাই মেশিন কিনে দর্জির কাজ শুরু করার কয়েক মাসের মধ্যে তার আর্থিক অবস্থার কি উন্নতি হয় অথবা পরিবর্তন হয়। অর্থাৎ যেহেতু সকিনা বেগম ভূমিহীন ও জামানত ছাড়াই ঋণ পেয়েছেন, তাই এটি হচ্ছে কি নিশ্চিতভাবে গ্রামীণ ব্যাংক। কি এটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। আচ্ছা, এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখো। ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখি। ঘ নম্বর কোশ্চেনে কি বলছে। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনে বলছে যে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে, মানে কি যে পরবর্তীতে আচ্ছা যে গার্মেন্টস মালিক দেখছিল যে গার্মেন্টসের মালিক তিনি বিদেশি ক্রেতাদের সঙ্গে একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কি লেনদেন করেন। তো তিনি কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের মাধ্যমে কি প্রদান করেন। বলতেছে যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে বশির সাহেবের লেনদেনকৃত আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা, মানে কি এই ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করতে বলতেছে। এখন তিনি যে ব্যাংক থেকে ঋণ প্রদান করে থাকেন বাইরের দেশে। আচ্ছা, বলতেছে দেখো যে উদ্দীপকে বশির সাহেব তার গার্মেন্টস কারখানার লেনদেন এবং যে আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করেন তা হলো কি বাণিজ্যিক ব্যাংক। তো আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সে যে বাইরের দেশের সাথে লেনদেন প্রদান করে থাকেন এবং তার হচ্ছে কি কর্মচারীদের কি বেতন প্রদান করে থাকেন এই ব্যাংক থেকে। তো বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে বশির সাহেবের লেনদেনকৃত আর্থিক প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি অপরিহার্য। এখন ঋণ ও ব্যবসায় বাণিজ্যের মূল চালিকা শক্তি হলো হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। কি বলতেছে ঋণ এবং ব্যবসায় বাণিজ্যের মূল চালিকা শক্তি হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। এখন দেখো বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, যেটা হচ্ছে কি নামে পরিচিত যে কেন্দ্রীয় ব্যাংক নামে পরিচিত। এই কেন্দ্রীয় ব্যাংক কোনো ধরনের কি দেখো কোনো ঋণ দিয়ে থাকে না, এটা মূলত সরকারের ব্যাংক। তো সরকারের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। কিন্তু বাংলাদেশের যত কি এই যে বাণিজ্যিক ব্যাংক কি করে থাকে, এই যে বাণিজ্যের যত কিছু মূল চালিকা শক্তি সকল কিছু ঋণ প্রদান করে থাকে। এখন দেখো এগুলো বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের উন্নয়নকে বেগবান রাখে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাদের দেনা পাওনা নিষ্পত্তি সহায়তা করে থাকে। কি করে থাকে, এখন দেখো তুমি বাইরের দেশ থেকে কোনো একটা জিনিস কিনছো, সেই জিনিসের মানে কি ওই জিনিসটা এখন ওই টাকা তোমাকে ডলারে পেমেন্ট করতে হবে। কি করতে হবে, ডলারে। তখন সেক্ষেত্রে কি করবা, তুমি তো ডলারে পেমেন্ট করতে পারবে না, তখন কি ওই ব্যাংককে তুমি সমপরিমাণ টাকা দিবা, ব্যাংক কি করবে ওই সমপরিমাণ টাকা ওই ডলারে কনভার্ট করে তাদের দেশে পাঠিয়ে দিবে। তো এই ধরনের ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং মূল্যবান সম্পদ বন্ধক রেখে কি করে রাখে, দেখো বন্ধক রেখে ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ প্রদান করে থাকে। তো কি করে থাকে দেখো যে অন্যান্য ব্যাংক আমরা দেখলাম একটু আগে যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কি করে থাকে, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক ঋণের ক্ষেত্রে কি কোনো ধরনের জিনিস বন্ধক রাখতে হয় না, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে কি করতে হয়, বন্ধক রাখতে হয়। বলতেছে সম্পদ বন্ধক রেখে ব্যবসায়ী এবং শিল্পপতিদের ঋণ প্রদান করে থাকে। কেমন, মনে করো যে তোমার কাছে কিছু টাকা আছে, তো এই টাকা তুমি কি রাখলা ব্যাংকে জমা রাখলো। এখন ব্যাংক জমা রাখার পরে কিছু ক্ষেত্রে দেখো ব্যাংক তো তোমাকে কিছু বছরের জন্য তুমি টাকা রাখলা, ব্যাংক তোমাকে কি ওই টাকার একটা 2% অথবা 3% অথবা 5% হারে কি সুদ দিবে। কিন্তু ওই টাকা কি করবে, তুমি ব্যাংকে জমা রাখলা, পরবর্তীতে ওই টাকা কি করবে ব্যাংক অন্য মানুষদের, দেখো অন্য বলতে যে এখানে ব্যবসায়ী এবং শিল্পপতিদের বোঝাইতেছে। তো ব্যবসায়ী এবং শিল্পপতিদের ঋণ প্রদান করবে, তো তাদের কাছ থেকে আবার কি যে বিভিন্ন হারে সুদ গ্রহণ করবে। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে তোমার টাকা থেকে ব্যাংক ঋণ কি করবে, আয় করবে। পরবর্তীতে তোমার হচ্ছে কি একটা বিভিন্ন যা আমানতে রাখলা, মনে করো 5 বছর 2 বছর 3 বছর, পরবর্তীতে কি ওখান থেকে তুমি হচ্ছে কি তোমার মুনাফাটা পেলা। বলতেছে আবার ব্যাংক বিভিন্ন আর্থিক দলিলের মাধ্যমে কি লেনদেনে সহায়তা করে থাকে।
বার্তা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া এবং কি ব্যাংক চেক, পে অর্ডার, টিটি ইত্যাদির মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ স্থানান্তর করা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। দেখো এর মাধ্যমে কি আমরা বাইরের দেশের সাথে কি বিভিন্ন ধরনের কি যে দ্রুত টাকা কি করে থাকি, ট্রান্সফার করে থাকি। এরপরে বলতেছে অর্থাৎ যে অর্থনীতিকে সচল রাখতে এবং বাণিজ্যকে প্রসার করতে, বাণিজ্যিক প্রসারে বাণিজ্যিক ব্যাংকের কি অবদান অনস্বীকার্য। এখন দেখো যে ব্যবসায় হচ্ছে বাণিজ্যের প্রাণী হচ্ছে কি আমাদের বাণিজ্যিক ব্যাংক। তো দেখো এরই মাধ্যমে কি এই বোর্ড কোশ্চেনটাও সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।